আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ২০ লিখেছেন সালমা চৌধুরী। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের। তানভীরের দিকে না তাকিয়েও ছোট করে বলল, কিছু হয়নি। নিজের রুমের দিকে পা বাড়াতেই যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়ে কথা বলবে। কিছুক্ষণ অপেক্ষা করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিং এর কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেস কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় ৩০ মিনিটের গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইন বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াবে। তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছে করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করেই মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো, আম্মু কাকি আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রোব থেকে নিজের পাঁচ-সাতটা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টার সুরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে, আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবার কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ডের পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রু জোড়া নাচালো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্যই ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছুই নিয়ে মান অভিমান চলছে সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথা প্রত্যুত্তর করে বললেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ের যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো। ইশারাতে যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রু যুগল কুঁচকানো। আব্বু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলেছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন তার কি গ্যারান্টি আছে? ভাবতে আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ জোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশের অভিমানের তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিছু বললেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল, এখনো রং ঠিকমতো শুকায়নি, সকালের ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু
জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে, ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করেছে। আলী আহমদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথাও যাবে? কাজ আছে। আসবে কখন? 3-4 দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো। সমস্যা নেই, অফিসে সময় মতো চলে আসবো। ঢাকাতেই থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘও স্তব্ধ হয়ে হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষে সম্ভব। বাহিরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতাই ছেলেদের। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে? ঘরে বউ থাকলে এভাবে রাত বিরাতে বাহিরে ঘুরতে পারবে না। আচ্ছা, দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফিরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে। পরপর দুবার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন। কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে 3য় বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেরিয়ে চলেছে। নিজের রাগ করে নিজেই বেহার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছেন না। রাগে ক্ষোভে একসময় 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেলে পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রথম অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেল। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমের সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পরে আসবি বলেছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠেই মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে আপাদমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পাওয়ার আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করলো। একটা শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলো দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেংচি কেটে বিড়বিড় করে বলল, আহ্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘুরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহেছি প্লাবন, তীব্র বেকুলতা, তুই আমার নিভুতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমাকে শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসলো। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল,
শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি। ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরের তোয়াক্কা না করেই আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছে আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না। তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়াই সময় পাইনি। সত্যি বলছি, আমি বিশ্বাস কর। মেঘ বিরক্তিকর সুরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রুকুচকে পুনরায় প্রশ্ন করলো, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটু করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলল, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবেই রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11টা 50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এই জন্য মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানী পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবে সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লিখেছে। সাথে সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতে চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলতো আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে। ল্যাপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়ে পায়ের নুপুর দুটাকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংস অংশে আটকে দিয়েছে, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল। তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানোতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর ল্যাপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরোনো কথাটা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুক্ত আঁখিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয় তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছেন। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে উঠল।
এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দে আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবিরের ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারতো না। আবির বাড়ি ফিরেছে সবেমাত্র 6 মাস হয়েছে। এতে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ের রাগ আর জেদের কাছে খানবাড়িতে প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। দেয়াল ঘড়ির টিনটিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জেগেছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস নিয়ে নিঃশ্বাস আটকে আবিরের কপালে বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। ততক্ষণে মেঘ উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে 2 হাত ভর দিয়ে মেঘের মুখোমুখি উপর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে ল্যাপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুল হাতা টি-শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে। বন্ধ 2 চোখের পাতা। হাত খোঁপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। 2 হাতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিবু নিবু চোখে তাকাতে আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করলো। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীরে থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদায় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখেই মেঘকে দেখেছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয় ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। ল্যাপের ভেতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, "আ- আ- আ- আমার।" আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতে আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথরের বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জোরে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচন্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতায় হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখলো। মেঘের গলা ভার হয়ে আসছে। কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগে সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি। ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রুকুচকে বলল, ধরিই তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো সরছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির 2 হাত ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটার ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে অষ্টদয়। তখনই আবিরের ফোনের রিংটোন বেজে উঠল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই
দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে, ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরাতে আবির ভাইকে কল করে এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে ল্যাপ সরিয়ে বিছানা থেকে নামতে আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত সুরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড়বো না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করে না। মিমের বলা ঘটনা যদি সত্যি হয়, তবে মালা আপু হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছে, আর সেই কাজ মেঘের জন্যই করিয়েছে। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখছে, বিদায়ে রাগ করেছে, সবসময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচন। সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তা প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, এসব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর। তানভীর আর আবির দুজনকেই বলেছিল এমপির কথা বলে সরাসরি সভাপতির পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দু ভাই কেউই রাজি হয়নি, জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দু ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি। দু তিনবার আবিরকে কল দিয়েও খবরও নিয়েছেন। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পরপর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন পেছন তানভীরও প্রবেশ করলো। সোফায় তিন ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিং এ বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। তিন ভাই একচোটে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে, জিতছো? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ালো। কনগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বনু। আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলল, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকে সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীর উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আঁতকে ওঠে, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলেছে? ভাবা যায়। তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকেই নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর বড় আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্ট করেছে। বন্যাও কংগ্রেচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি নাকি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবারই রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কনগ্রেচুলেশন। তানভীর ঠাট্টা সুরে বলল, বাব্বা, তুমি আমায় অভিনন্দন জানাবে তো? তা তো কল্পনাও করতে পারছি না। না মানে, মনে হলো জানানো উচিত।
যাক বাবা, মনে তো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিব। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না। এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে। আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে। তানবীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাহিরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সে প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার উপর ওই রকম ভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শোনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করেছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়ার মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ। তো বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতেই বলতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না। আর সব সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। আর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাআল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয়ে ভাবার জন্য সময় নেবে। কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখলো। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই, বলো কি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। মেঘ মুখে হাসি রেখে খুব সহজভাবে কথাটা বললেও তানভীর সেটাকে সহজভাবে নিতে পারেনি। তানভীরের দু চোখ সরু হয়ে আসে, ভ্রুজোড়ার মাঝে কয়েক কস্তর ভাঁজ হয়ে আছে। চোখের শিরা উপশিরা বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। তানভীর অত্যন্ত গুরুত্বর কণ্ঠে প্রশ্ন করলো, কে? মেঘ স্বাভাবিকভাবেই মজার ছলে উত্তর দেয়, তামিম। সহসা তানভীর ডান হাত মুষ্টিবদ্ধ করতে করতে গেটের দিকে তাকায়। তানভীরের দৃষ্টি আবিরত তামিমকে খুঁজছে, কিন্তু তামিম কোথাও নেই। বন্যা আর মেঘ কথা বলে চলে আসলো। তামিম সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। এইভাবে বন্যা রিজেক্ট করে দিবে এটা সে কোনো ক্রমেই ভাবতে পারেনি। ভেবেছিল বন্যা হয়তো একটু সময় নেবে, কিন্তু না। মিনহাজ তামিমকে সান্ত্বনা দিতে ব্যস্ত।
তানভীর গলা খাকারি দিয়ে ঢোক গিলল। নিজের রাগ নিয়ন্ত্রণ করতেই মূলত এমনটা করা। রক্ত চক্ষু ঢাকতে পকেটে রাখা সানগ্লাসটা চোখে দিয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মাথা নিচু করে শান্ত মেয়ের মতো দাঁড়িয়ে আছে। বাহিরের শান্ত থাকলেও তার মনের ঝড় চলছে। এই ঝড় প্রবল রাগের কারণে সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে উঠে জীবনে প্রথমবারের মতো দুটা ছেলে বন্ধু হয়েছে। কয়েক মাসের বন্ধুতে তামিম এভাবে প্রপোজাল দিয়ে দিল। যতবার মনে পড়ছে ততবার রাগে বন্যার নাক ফুলে উঠেছে। তানভীর গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বস, আমি আসছি। মেঘ গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ভাইয়া? কাজ আছে। তানভীর ফোন চাপতে চাপতে ভার্সিটির মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। 5 মিনিটের মধ্যেই ফিরে আসছে। চোখে এখনো সানগ্লাস পরা। গাড়ির ড্রাইভিং সিটে বসে ফোনটা গাড়ির সামনের দিকে ছুঁড়ে ফেলে গাড়ি স্টার্ট দিল। সানগ্লাসের কারণে চোখ দেখা না গেলেও মুখবিবর আটকে রাখা নিঃশ্বাসের কারণে গাল দুটো অনেক বেশি গোলুমোলু দেখা যাচ্ছে। মেঘ বন্যাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তামিমের বিষয়টা বন্যা সিরিয়াসলি নিলেও মেঘ এত সিরিয়াসলি নেয়নি, বরং খুব মজা পেয়েছিল। কিন্তু বন্যাকে সে এভাবে মুড অফ করে থাকতে দিবে না, তাই রাজ্যের যত আজগুবি কাহিনী বানিয়ে বানিয়ে বন্যাকে বলছে। এক পর্যায়ে বন্যার সব রাগ মেঘের আজগুবি গল্পের কাছে হার মেনে নিয়েছে। বন্যা হাসতে হাসতে পেট চেপে ধরেছে, সেই সাথে মেঘও হাসছে। তানভীর গাড়ির মিরর দিকে তাকিয়ে দুজনের হাসি দেখে দীর্ঘ শ্বাস ছেড়ে আবারও মুখ ফুলিয়ে শ্বাস টানলো। দুই বান্ধবীর হাসি থামার নামই নেই। আজ যে ড্রাইভারের বদলে তানভীর গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘের কোনো হুঁশ নেই। আচমকা বন্যার নজর মিররের পড়তে আঁতকে উঠে মেঘের হাতে চেপে ধরে। শেষ। তানভীরের গুরুগম্ভীর চেহারা দেখে দুই বান্ধবীর হাসি গায়েব। চোখে চোখ ইশারা কথা বলছে। তখনই তানভীরের ফোনে কল আসে। কলটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে দেয়। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, কোথায় আছিস? আবিরের কণ্ঠ শুনে মেঘ নড়ে চলে বসে। বিড়বিড় করে বন্যাকে বলে, ওই যে হিটলার কল দিয়েছে। তানভীরের গুরুতর কণ্ঠের জবাব, রাস্তায়। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার। অমনি তানভীর লাউড স্পিকার অফ করে এক হাতে ফোন কানে ধরেছে। একটা কথার জবাব দিল কিনা তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোমাকে আমি কতগুলো টেক্সট করেছি, তুমি কি সেগুলো দেখোনি? আবিরের উত্তর শোনা গেল না। তানভীর কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, সেগুলো দেখে দ্রুত রিপ্লাই করো, রাখছি। বন্যা আর মেঘ দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো। কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘদের বসিয়ে তানভীর সোজা ফ্রেশ হতে চলে গেছে। চোখে মুখে পানি দিয়ে টিস্যু দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওদের বিপরীতে বসে। সেই ভার্সিটির সামনে সানগ্লাস পরেছিল, সেটা সবেমাত্র খুলেছে। মেঘ খাবারের কথা বলতে গিয়ে তানভীরের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। করুণ সুরে আর্তনাদ করে ওঠে, ভাইয়া তোমার চোখ এত লাল কেন? মেঘের আর্তনাদে বন্যাও সেদিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তানভীরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে, তা দেখে বন্যাও ভয় পেয়ে যায়। দৃষ্টি সরিয়ে নিয়েছে বন্যা। তানভীরও অন্যদিকে তাকিয়েছে, কিন্তু মেঘ অনর্গল প্রশ্ন করিয়ে যাচ্ছে, তোমার চোখে কি কিছু পড়েছে? তুমি কি অসুস্থ? কিছু হয়েছে? রাগ উঠেছে? কোনো বিষয় নিয়ে আপসেট? বোনের অবিরাম প্রশ্নের উত্তরে তানভীর শুধু বলল, চোখে মুখে পানি দিয়েছি, হয়তো তার জন্য। মেঘ শুকনো দৃষ্টিতে দেখার চেষ্টা করছে। ভ্রুযুগল কুঁচকে আছে। সে আবিরের রাগান্বিত চোখও দেখেছে, কিন্তু এতটা ভয়ানক নয়। মেঘ পুনরায় বলল, পানি দিলে চোখ এত লাল হয়? আমাকে ব্যাককল পাইছো? ভালো করে তাকাও তো দেখি। তানভীর টেবিল থেকে সানগ্লাস নিয়ে পুনরায় চোখে দিয়ে ভারী কণ্ঠে বলল, হয়েছে, এত ডাক্তারি করতে হবে না। মেঘ ভেঙচি কেটে ঢং করে বলল, আমার ভাইয়ের ব্যাপারে আমি ডাক্তারি করবো না তো কে করবে শুনি? অবশ্য তুমি চাইলে অন্য ব্যবস্থাও করতে পারি। তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করলো, কি ব্যবস্থা? আব্বুকে বলে একটা ডাক্তার ভাবি বাসায় নিয়ে আসবো, তখন আর আমার ডাক্তারি করতে হবে না। চোখ লাল কেন, হাত কাটা কেন, মাথা ধরা কেন, এই সব কিছুই চিকিৎসা ভাবি করবে। তানভীর ফোন রিসিভ করে উঠতে উঠতে বলল, হ্যাঁ, ডাক্তার মেয়ের বাপেরা তো আমার মেয়ের দেওয়ার জন্য বসে আছে। পাকামি বাদ দিয়ে খাবার শেষ কর। তানভীর কথা বলতে বলতে উঠে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। এতক্ষণে যাবৎ অনেক চেষ্টা সে হাসি আটকে রেখেছিল। বন্যার হাসি দেখে মেঘ প্রশ্ন করলো, হাসছিস কেন?
তোদের কথা শুনে আমি কল্পনায় তোর ভাই আর ভাবিকে নিয়ে ভাবছিলাম। তোর ভাইয়ের যে রাগ আর তেজ, কোন মহীশূরের কপালে যে পড়বে আল্লাহ ভালো জানে। ভাবি সকাল সন্ধ্যা হাসপাতালে ভর্তি থাকবে। মেয়ে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, তোরে বলছে আমার ভাই যতটা রাগী তার থেকে কয়েক গুণ বেশি কেয়ারিং। শুধু রাগী আর উগ্র মেজাজ হলে আমার মায়ের খেয়ে সারা বছর হাসপাতালে ভর্তি থাকতে হতো, অথচ আমার ভাই আজ পর্যন্ত আমায় একটা থাপ্পড়ও পর্যন্ত দেয়নি। বন্যা ঠাট্টার সুরে বলল, আমি বিশ্বাস করি না, সত্যি করে বল কয়দিন মায়ের খাসনি বা খেয়েছিস? সত্যি বলছি, একদিনও খাইনি। এর মধ্যে তানভীর চলে এসেছে, ভারী কণ্ঠে বলল, খেতে বসে এত কথা কি? মেঘ পাস্তার প্লেট তানভীরের দিকে এগিয়ে দিয়েছে। তানভীর খাবে না। মেঘদের খাওয়া শেষ করতে করতে কম করেও 4-5 বার ফোনে কথা বলার জন্য উঠে গিয়েছে। যতবার এসে বসেছে ততবার মেঘ এটা সেটা সেধেছে, কিন্তু তানভীর কিছুই নিচ্ছে না। অবশেষে মেঘ আর বন্যার জোড়াজুড়িতে তানভীর একটা ড্রিঙ্কস নিয়েছে। কালো রঙের গ্লাস ভেদ করে তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার লালিত মুখগুলোতে। মেয়েটা আহামরি সুন্দর নয়, তবে তার চোখের দিকে তাকালে মনে হয় উপচে পড়ছে তীব্র মায়া। ছোট থেকে মেয়েটাকে দেখছে তানভীর, কিন্তু কখনো ওইভাবে চোখ মুখ খেয়াল করেনি। তবে ইদানিং মেয়েটার প্রতি অন্যরকম টান কাজ করে। রাত বিরেতে হঠাৎই তাকে দেখার স্বাদ জাগে। দেখা হলেও ঠিকমতো তাকাতে পারে না। চোখাচোখি হলে মেয়েটা লজ্জায় নুয়ে যায়। মেয়েটার অস্বস্তি দেখে তানভীরও আর তাকাতে পারে না। সামনে থাকলে তাকাতে পারে না ঠিকই, কিন্তু চোখের আড়ালে হলে বুকের ভেতর ছটপটানি শুরু হয়ে যায়। যে ছটপটানির বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। আজ মেঘ সাথে থাকায় বন্যা মেঘের সঙ্গে কথা বলার ব্যস্ত। এই সুযোগে তানভীর মুক্ত আঁখিতে বন্যাকে দেখেই যাচ্ছে। আচমকা তানভীরের দু ঠোঁটে এক কোণ কিঞ্চিত প্রশস্ত হয়। ফোন হাতে নিয়ে ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করে, তুমি আমার ক্ষয়িষ্ণু হৃদয়ে মায়াময় প্রশান্তি। ওদের খাওয়া শেষ অনেকক্ষণ হলো। মেঘ কয়েকবার তানভীরকে চলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তার কথা কানেই তুলছে না। বন্যার বাসা থেকে কল আসছে। কথা শেষ করে বন্যা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আসছি মেঘ, বাসায় যেতে হবে। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিলেও তানভীর হুঙ্কার দিয়ে বলে উঠল, আই মেয়ে, কোন সাহসে উঠে যাচ্ছ? বসো বলছি। বন্যার সম্পূর্ণ দেহ একসাথে কম্পিত হয়, সেই সাথে স্পন্দন থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ধপ করে চেয়ারে বসে পড়েছে, নিঃশব্দে শ্বাস ছাড়ল। এমনভাবে সে কখনই কারো ধমক খায়নি। ভয়ে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বন্যার সাথে মেঘও কিছুটা ভয় পেয়েছে। দুজোড়া চোখ অসহায়ের মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর কপাল কুঁচকে বিরক্তির সুরে বলল, আমি যখন নিয়ে আসছি বাসা পর্যন্ত আমিই দিয়ে আসবো। বন্যা কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইমার্জেন্সি বাসে যেতে হবে। কেন, বাসে যাওয়ার এত তাড়া কিসের? নানু অসুস্থ, দেখতে যেতে হবে। ও আচ্ছা, চলো তাহলে। আমি একা? তানভীর গাড়ির চাবির রিং সহ হাতটাকে এমনভাবে টেবিলের উপর রেখেছে যে কাঁচ আর চাবির শব্দে আশপাশ স্তব্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বন্যার অর্ধেক বলা কথাটাও। যথারীতি ওদের নিয়ে গাড়ি স্টার্ট দিল তানভীর। কিছু দূর যাওয়ার পর থেকে তীব্র যানজট। তানভীর স্টিয়ারিং এই মাথা ঠেকিয়ে বসে আছে। তামিমের ঘটনা মাথা থেকে কোনোভাবেই সরাতে পারছে না। খানিক বাদে বাদে রক্ত টকবক করে উঠেছে, রাগ কন্ট্রোল করতে পারছে না। আর সেই রাগের প্রভাব পড়ছে মেঘ আর বন্যার উপর। যানজট পেরিয়ে বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। তারপর মেঘকে নিয়ে বাসায় আসছে। বাসায় ঢুকে এক গ্লাস পানি খেয়ে ফ্রিজ থেকে বরফের টুকরা বের করে মাথায় দিতে দিতে বেরিয়ে পড়েছে। হালিমা খান, আকলিমা খান এতবার ডাকলেন, কোনো প্রশ্ন করলেন, কিন্তু তানভীরের নিরুত্তর বেরিয়ে গেছে। ঘণ্টাখানেকের মধ্যে তানভীর আবিরের অফিসে আসছে। আশেপাশে না তাকিয়ে সরাসরি আবিরের কেবিনে হাজির হলো। চোখের সানগ্লাসটা খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। আবির দীর্ঘ মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। আবিরের উপর অপর পাশে টেবিলের পাশে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে ওঠে, আটকালে কেন আমায়? আবির নিরুত্তর। তানভীর পুনরায় বলা শুরু করে, 2 দিন হয়নি ঢাকায় এসে মানুষের পাকনা গজায় গেছে। পাকনা দুটান আজই পুড়াইয়া দিতাম। ওই ছেলের বন্যাকে প্রপোজ করার সাহস হয় কি করে?
তার বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা মেপে দেখার অতি ইচ্ছা আমার। আটকালে কেন আমায়? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে বলল, বস। আমি এখানে বসতে আসিনি। তুমি মারবার জন্য নিষেধ কেন করছো? ওই ছেলের প্রতি এত দয়া কিসের তোমার? এখনো সময় আছে, একবার ওকে বলো। আবির একটু উচ্চস্বরে পিএস কে ডাকলো। পিএস আসতেই স্বাভাবিক কণ্ঠে বলল, একটা কোল্ড কফি দিতে বলো, সাথে কিছু নাস্তা আনানোর ব্যবস্থা করো। জি ভাইয়া। আবির পুনরায় ডাকলো, শোনো, অন্য কাউকে না পাঠিয়ে বরং কষ্ট করে তুমি যাও, নাস্তার সাথে ভালো দেখে একটা ফুলের মালা নিয়ে আইসো। আর হ্যাঁ, অবশ্য সেটা যেন তাজা ফুলের মালা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আমার অফিসে আসছে, কাগজ ফুলের মালা দিলে তো মান সম্মান থাকবে না। জি আচ্ছা ভাইয়া বলে পিএস চলে গেছে। তানভীর অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। পিএস বের হতেই তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবির সেসবে পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করছে আর মিটিমিটি হাসছে। তাদের দু ভাইয়ের দু রকম সমস্যা। আবিরের রাগ যখন কন্ট্রোলে বাইরে চলে যায় তখন তার হাত পা স্থির থাকে না। কোনো ছেলের উপর রাগ উঠলে সেই ছেলেকে হাসপাতালে পাঠিয়ে তবেই শান্ত হয়, আর পরিবার বা প্রিয়তমার উপর রাগ করলে সেই রাগ নিজের উপর দিয়ে যায়। কখনো দেয়ালে অবিরাম ঘুষি দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে, কখনো বা শখের জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে ফেলে। অন্যদিকে তানবীরের স্বভাব উল্টো, মারপিট তার তেমন আগ্রহ নেই। তবে আবির বিদেশে থাকাকালীন ভাইয়ার জন্য অনেকবার অনেককেই হালকা পাতলা মাইর দিতে হয়েছে। তবে খুব বেশি রাগ উঠলে তানবীর প্রচুর চিল্লায়, যা মুখে আসে তাই বলতে থাকে, কাউকে পরোয়া করে না। তার কথায় লজিক থাকুক বা না থাকুক, রাগ উঠেছে মানে সে চিল্লাবেই। এই স্বভাব অনেকটা মেঘেরও আছে, বুঝুক আর না বুঝুক চিৎকার করে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলবে। পুরো 10 মিনিট তানভীর গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করছে, অথচ আবির নিরুত্তর শ্রোতা। সে তার ভাইয়ের স্বভাব জানে। তানভীরের রাগ উঠেছে মূলত তামিমের উপর। এই রাগ আরো 2-3 মাস আগে থেকে। আবিরকে সে বেশ কয়েকবার ওয়ার্ন করেছে, মারতেও চেয়েছে, কিন্তু আবির প্রতিবারই বাধা দিয়েছে। কথা বলে বা মেরেই হোক বিষয়টা সমাধান করে ফেললে আজ এই দিন দেখতে হতো না। অথচ আজও আবির নীরব, ছেলেকে কিছু বলতেও নিষেধ করছে। এই রাগের তানভীর উল্টাপাল্টা চিল্লাচ্ছে। আবির তার কথায় মনোযোগ দিচ্ছে না দেখে তানভীর হুট করে আবিরের ল্যাপটপ অফ করে দিয়েছে। আবির ভ্রু কুঁচকে বলে, কাজটা শেষ করতে তো দিতি। তানভীর রেগে 3 গুণ বেড়ে গেছে, হুঙ্কার দিয়ে বলল, কোনো কাজ করতে হবে না, তুমি আমার বিষয় সমাধান করে তারপর যা ইচ্ছে করবা। এক পর্যায়ে তানভীরের মেজাজি কথাবার্তা শুনে সবাই আবিরের রুমের সামনে হাজির হয়ে গেছে। রাকিব নিজের রুমে থাকায় সে এই ঘটনা কিছুই শোনেনি। 2-1 জন বাধ্য হয়ে শেষমেশ রাকিবকে জানিয়েছে। রাকিব তৎক্ষণাৎ ছুটে আসে। তানভীরের কথার জবাবে আবির হেসে বলে, জি জনাব, আপনি যা বলবেন তাই হবে। অনেকক্ষণ যাবৎ চিল্লাচিল্লি করেছেন, অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে একটু বসুন, কফিটা খেয়ে নাস্তা করে আবার শুরু করবেন, ঠিক আছে? টেবিলের উপর থেকে একটা কাঠের বক্স দেয়ালে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে, কিচ্ছু ঠিক নেই, আর তুমিও ঠিক নাই। ছুঁড়ে ফেলা বক্সটা দেয়ালে লেগে ফেরত আসে। এমন সময় রাকিব রুমে ঢুকে। তৎক্ষণাৎ না সরলে বক্সটা রাকিবের মাথায় লাগতো। রাকিব আঁতকে উঠে বলে, তোরা দুই ভাই কি আমায় মারার প্ল্যান করছিস নাকি? কি হয়েছে তানভীর? তানভীর ভারী কণ্ঠে বলল, তোমার বন্ধু আমার ভাই হতে পারে না। এই আবিরকে আমি চিনি না। কেন, কি হয়েছে? তানভীর পুনরায় বলল, তোমার বন্ধুর দেশে ফেরার কারণটা তোমার মনে আছে ভাইয়া? হ্যাঁ, জয়কে পেটাতে। এক ছেলেকে পেটানোর জন্য নিজের কাজ শেষ না করে ইমার্জেন্সি টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছে। আমরা কতবার বলেছিলাম জয়ের বিষয়টা আমরা দেখতে পারবো, অথচ সে আমাদের কথা না মেনে দেশে ফিরেছে। ওই ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। টানা 3 মাস ছেলে হাসপাতালে ভর্তি ছিল। ওই ছেলের অপরাধ, ছেলে আমার বোনের সাথে কথা বলতে চেয়েছিল, কথা তো বলতে পারিনি, উল্টো হাত পা ভাঙলো। অথচ 3 মাস হলো বোনরা দুটা ছেলের সঙ্গে চলাফেরা করে, কথা বলে, এদিকে তার কোনো হুঁশ নেই। এই কোনোভাবেই আমার ভাই হতে পারে না। রাকিব মৃদু হেসে বলল, এই বিষয় নিয়ে আমিও আবিরকে অনেকবার বলেছি, কিন্তু ওর মাথায় কি ঘুরতেছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অফিসে আসে,
নিজের মতো কাজ করে কাজ শেষে চলে যায়। এমনিতে তো কোনো কথা বলেই না, কোনো কিছু 10 বার জিজ্ঞেস করলেও উত্তর দেয় না। তানভীর কিছুক্ষণ নীরব থেকে আবিরের দিকে তাকিয়ে হঠাৎই গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে। ভাইয়ের এমন আচরণ আমার খুব ভাবাচ্ছে। ভাই হয়ে বোনের প্রতি অন্যায় করছি না তো? যাকে চোখ বন্ধ করে ভরসা করি, যার হাতে আমার একমাত্র আদরের বোনকে তুলে দিয়েছি, সে আমার বোনকে আর আমাকে ঠকাবে না তো? আবিরের ভ্রু কুঁচকে আসে, দু ভ্রুরের মাঝে কয়েক স্তর ভাঁজ পড়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে, কি সব বাজে কথা বলছিস? অনেক হয়েছে, এবার থাম। তানভীর পুনরায় উচ্চস্বরে বলে, কেন থামবো? আমি কি এমন বাজে কথা বলেছি? তুমি বেশ কিছুদিন যাবৎ আমার বোনকে ইগনোর করতেছো। কি ভাবছো আমি দেখি না? আমাকেও কিছু শেয়ার করো না। নিজের মর্জি মতো চলো। 3 দিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে গেছো। এত এত কল দিলাম, রিসিভ করার প্রয়োজন মনে করোনি। একটা সময় পর্যন্ত যেই আবির ভাইয়া বলতো আমার বোনের চোখে নিজের ধ্বংস দেখে, সেই এখন আমার বোনের হাস্যোজ্জ্বল জীবনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সত্যি করে বলো, আমার বোনের থেকেও তোমার জীবনে কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের আবির্ভাব হয়েছে যে তুমি আমার বোনকে এত অবহেলা করছো? নাকি তোমার জীবনে নতুন কোনো রমণীর আগমন ঘটেছে যে আমার বোনের থেকেও? তানভীর কথা সম্পূর্ণ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আমার লোচনে দেখা ভয়ঙ্কর সুন্দরী হলো আমার মেঘ। এই তল্লাটের লক্ষ কোটি সুশ্রীদের ভিড়েও আবিরের দৃষ্টি এক কাদম্বিনীতেই আটকাবে। নিষ্ঠুর পৃথিবীতে তার মোহাচ্ছন্নতার ব্যতীত আবিরকে ধ্বংস করার কোনো অস্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। শেষবারের মতো বলছি, কান খুলে শোন। তোর বোনই আমার জীবনের একমাত্র রমণী, যার আগে বা পরে ভুলক্রমের কোনো মেয়ে আমার জীবনে আসেনি আর আসবেও না। তোর বোন ছিল, আছে আর সারা জীবন পাশে থেকে এই আবিরের উপর তার কর্তৃত্ব চালাবে। এক আবিরের প্রাণ এক মেঘেতেই নিবদ্ধ। যদি তাই হয়, আমার বোনের প্রতি এত অবহেলা কেন? আমার বোনকে কেউ অবহেলা করবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না। সে যদি সাজ্জাদুল খান আবিরও হয়, তাও ডোন্ট কেয়ার। আবির ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তানভীর যে তাকে ঠান্ডা হুমকি দিচ্ছে, আবির খুব ভালোই বুঝতে পারছে, তাই এভাবে চেয়ে আছে। ভাই হিসেবে কি আমি চাইবো না যে আমার বোন সবসময় হাসি খুশি থাকুক? এটা কি আমার অপরাধ? আবির নিজের চেয়ার হেলান দিয়ে বসে কণ্ঠস্বর দ্বিগুণ ভারী করে বলে, আমার তোর বোনকে অবহেলা করার জন্য তোর বোনই দায়ী। ওকে আমি যতটা সম্ভব আগলে রাখি। ভার্সিটিতে ওঠার পর থেকে সব রকম স্বাধীনতা দিচ্ছি শুধুমাত্র তোর বোনকে খুশি রাখার জন্য। ড্রাইভার আঙ্কেল প্রায় 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তোর বোনের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। তোর বোন বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আঙ্কেল ডাকতে গেলে ওর মন খারাপ হবে, তাই আঙ্কেলকে বলেছি যতক্ষণই সময় লাগুক না কেন উনি যেন অপেক্ষা করেন। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি যেন তোর বোন হাসি খুশি থাকে। তোর বোনের অবহেলা দেখে তোর কষ্ট হচ্ছে, অথচ তোর বোন যখন আমাকে অবহেলা করে তখন আমার খারাপ লাগে না? যেখানে তোর বোনের ঠোঁটে হাসি না থাকলে আমার বুক চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যার হাসিতে আবির বাঁচে, তার হাসি না দেখে আবির বাঁচতে কেমন করে? কি হয়েছে? মাইশা আপুর বিয়ের সময় তুই না করার সত্ত্বেও আমি জোর করেই ওকে নিয়ে আসছিলাম, যাতে মালা তোর বোনের মাথায় আজেবাজে কথা ঢুকাতে না পারে। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য ওয়েট করতে বলেছিলাম। তোর বোনের হাতের মেহেদি নষ্ট করেছি, মন খারাপ করেছিল। ভাবলাম মেহেদি মোছার বিষয়টা ওকে বুঝিয়ে বলবো, অথচ তোর বোনের অপেক্ষা করার ধৈর্য হয়নি। বন্ধুদের সাথে খেতে চলে গেছে। যাওয়া ভেবেছিল ওকে বুঝাবো, ওর আচরণ কথা বলতে ইচ্ছে হয়নি। তারপর আরেকদিন ফেসবুকে ঢুকতেই তোর বোনের পোস্ট সামনে আসে, যেখানে তামিম আর মিনহাজের উল্টাপাল্টা কমেন্ট দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। স্বাধীনতা দিয়েছি বলে ওই ছেলেগুলোকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফেলবে? একবার ভাবার প্রয়োজন বোধ করেনি? ওই দিন বাসায় যাওয়ার পর তোর বোন কি যেন বলতে আসছিল, আমি এক প্রকার রাগেই কথা বলেছিলাম, এতে তোর বোন রেগে গেছে। এরপর রাতে তোদের বাপ ছেলের কথাকথন শুনে আমার মেজাজ আরো খারাপ হয়েছিল। তোর বাপ যেভাবে মেয়ের শ্বশুর বাড়ির সুখের কথা বলেছিল তা সহ্য করতে পারিনি, তাই চলে আসছিলাম।
5 দিন থাকলে কাজ মোটামুটি গোছাতে পারতাম। নতুন বছর শুরু হচ্ছে, ভেবেছিলাম 12টায় তোর বোনকে কল দিয়ে একটু কথা বলে নিব, কিন্তু 10টার দিকে দেখি তোর বোন অনেকগুলো কল দিয়েছিল। কল ব্যাক করতেই শুনি কান্না করছে। কিসের কাজ কিসের কি সব ফেলে বাসায় গেছি, তোর বোনের অভিমান ভাঙানোর সুযোগটাও পেলাম না। হুট করে মালা কল দিয়েছে, দুর্ভাগ্যক্রমে তোর বোন সেই কল দেখে ফেলেছে আর তেলে বেগুনে জ্বলে উঠেছে। সেই থেকে তোর বোন আমায় দেখলেই রাগে ফুঁসতে থাকে। এতে আমার কি দোষ বল? মালাকে কি আমি বলেছিলাম আমাকে কল দিয়ে আমার রোমান্টিক মুডের 14টা বাজাতে? তাহলে কার দোষ? আর মালার কি লাজ লজ্জা বলতে কিছু নেই? বিয়ের দিন তো তুই সামনেই ছিলি, যা যা ঘটেছে সবটা তোর সচক্ষে দেখা। এখন মালার যদি লজ্জা না থাকে তো আমি কি করব? মালা কেন কল দিচ্ছিল? জানি না, কথা হয়নি। ফোনটা দাও। আমার ফোন? হ্যাঁ। কেন? তুমি যা বলেছ তা সত্যি কিনা দেখি। মানে? তুইও কি তোর বোনের মতো আমাকে অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাস কিছু না, আমার বোন যতদিন তোমার উপর অধিকার দেখাতে পারবে না ততদিন আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। যদি একটু এদিক সেদিক পাই তাহলে বোনকে দিব না। আবির ফোন বের করে তানভীরের সামনে টেবিলে রেখে রাগী সুরে বলল, নে ফোন, যা পরীক্ষা করার কর, কিন্তু বারবার তোর বোনকে টেনে আমার থ্রেট দিবি না। তোর বোন আমার মানে আমারই, বেশি করলে ওরে কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। তানভীর হেসে ফোনটা হাতে নিল। হোম স্ক্রিনে মেঘের ছবি দেওয়া। তানভীর আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই প্লিজ একটা ফাইল ছাড়া যা দেখার দেখ। তানভীর ঠাট্টা সুরে বলল, কেন, কি আছে ওই ফাইলে? দেখতে হচ্ছে তো। তোর বোনের আর আমার ছবি আছে, যা দেখে আয়। ছবি দেখে লজ্জায় পড়লে আমি দায়ী না। তানভীর 1 মিনিটে ফোন আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল, বনুর সাথে কথা বলো। আবির ফোনের স্ক্রিনে তাকাতেই নাম ভেসে উঠেছে। হৃদয়হরণী কয়েক সেকেন্ড হয়ে গেছে কল রিসিভ হয়েছে। আবির কল কানে ধরতে ধরতে তানভীরের দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। এভাবে মেঘকে কল দেওয়ার খুব অস্বস্তিতে পড়ে গেছে সে। ফোন কানে ধরে খুব স্বাভাবিক কণ্ঠে আবির প্রশ্ন করলো, কি করছিস? মেঘের রাগান্বিত কণ্ঠের জবাব, ঘাস কাটি। মানে? শুয়ে আছি। খেয়েছিস? ভাইয়া ট্রিট দিয়েছে, জানেন না? জানি। তাহলে জিজ্ঞেস করেছেন কেন? এমনি। কল দিয়েছেন কেন? দিতে পারি না? অবশ্যই পারেন, কিন্তু আমায় কল দিতে হবে না, রাখছি, ঘুমাবো। মেঘ কল কেটে দিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে রাগী সুরে বলল, দেখেছিস, এজন্যই কথা বলি না। ও যে ছেলেদের সাথে মিশছে ঘুরছে সেদিকে সমস্যা নেই আমার, কেন মালা কেন কল দিয়েছে এই জিদে এখনো এমন করতেছে। এই হলো মেয়ে জাতি। নিজের বেলা 16 আনা, 16 আনাই লাগবো, আর অন্যের বেলায় দুনিয়া ভেসে যাক। তানভীর আর রাকিব দুজনেই সশব্দে হাসছে। দু ভাইয়ের কথোপকথনে রাকিব এতক্ষণ নীরব দর্শক ছিল। দুই ভাই রাগারাগি করবে, একটু পরেই মিলে যাবে, এটা অনেক পুরনো ঘটনা। অনেকক্ষণ আগে কফি আর নাস্তা নিয়ে আসছে। মালাটাও রাকিবকে দিয়ে গিয়েছিল, কিন্তু ওদের কথা কাটাকাটি দেখে রাকিব ফুলের মালাটা পাশেই রেখে দিয়েছিল। তানভীরের মেজাজ এখন অনেকটাই শান্ত, সে আপন মনে কফি খাচ্ছে। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, তুই এখানে কেন এসেছিলি বলতো? তামিমকে মারতে দেয়নি তার জন্য? অথচ 1 ঘন্টা যাবত তোর বোনকে নিয়ে ঝগড়া করেছিস। এখন তুই ভাব তোর রাগ কেমন। লজিক থাকুক আর না থাকুক, রাগ উঠেছে মানে চিল্লাইতেই হবে। তানভীর ভারী কণ্ঠে পুনরায় হুংকার দিল, তুমি অনুমতি দিলে ওই ছেলেকে এখনই মাটিতে কুপে রেখে আসবো। তাতে কি লাভ হবে শুনি? আমি পুরো ঘটনাই জানি, তুই যা বলেছিস সেটাও বুঝেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোর ওনার ব্যাপারে যতটুকু তথ্য আমি পেয়েছি, উনি খুব ব্যস্তবাদী একজন মানুষ আর খুব স্ট্রিক্ট। তোর বোন জেদি ঠিক আছে, তবে আমি তাকে সামলানোর ক্ষমতা রাখি, কিন্তু তোর যা অবস্থা, রাগ উঠলে লজিক বেলজিক যেভাবে একাকার করে ফেলিস। থাক, আর কিছু বললাম না, এখন মূল ঘটনায় আসি। তোর ওনাকে তামিম প্রপোজ করেছে। উনি যদি স্ট্রং মেন্টালিটির মেয়ে না হতো তাহলে উনি মুখের উপর রিজেক্ট করতে পারতো না, সময় নিত, ভাবতো, পরে ইনিয়ে বিনিয়ে না করতো। এখন এই ঝামেলাবিহীন ঘটনায় তুই গিয়ে হুট করে ওই ছেলেকে পিটালি। এতে আর কিছু হোক বা নাই হোক, বন্যার সামনে তোর ইমেজটাও নষ্ট হবে। তুই রাজনীতি করিস, এটা অলরেডি একটা নেগেটিভ ইস্যু। এখন এভাবে মারপিট করলে অবশ্য বন্যার কানে কথা যাবে।
তোর প্রতি তার নেগেটিভ চিন্তাভাবনা আরো বেড়ে যাবে। এখন তো কথা বলে, পরে দেখবি তোকে দেখলে কথাও বলবে না। তখন প্রপোজ করতে গেলে জীবনও অ্যাকসেপ্ট করবে না, বরং সম্পর্ক আরো নষ্ট হবে। আমি চাই না তুই একই ধাক্কা দুবার খাস। প্রথমবার তোর ভুল ছিল না, তবুও কষ্টটা তুই বেশি পেয়েছিস। এত বছর পর নতুন করে কারোর প্রতি ইমোশন হয়েছে, ইমোশনটা ধরে রাখিস। ভুল রাস্তায় পা বাড়ানোর আগে অন্ততপক্ষে 10 বার ভাবিস। আর ওই ছেলে যদি বাড়াবাড়ি করতে আসে, তখন বিষয়টা আমি দেখব। তবুও তুই কিছু করিস না প্লিজ। তুই যেমন তোর বোনের খুশি দেখতে চাস, তেমনি আমিও তোদের দুজনের খুশি দেখতে চাই। ভুলে যাস না, আমরা সবাই এক মায়ার বন্ধনে আবদ্ধ। আমার কিছু হলে যেমন তুই কষ্ট পাবি, তোর কিছু হলে তেমন তোর বোন কষ্ট পাবে। আর তোর বোনের কষ্ট হলে আমিও শেষ হয়ে যাব।